আসসালামু প্রিয় শিক্ষার্থী, কি খবর তোমাদের? আচ্ছা, আজকে আমরা আসছি হচ্ছে আর্থিক বিজ্ঞানের উপরে আরেকটি কোশ্চেন সলিউশন এবং সেই সমাধানের উপর নিয়ে। তোমরা যারা আমার সাথে ছিলা তোমরা জানো যে আমরা এর আগের দিন আমরা আর্থিক 2 থেকে 3টি সৃজনশীল প্রশ্ন এবং বেশ কিছু বোর্ড নির্বাচনী প্রশ্নের সমাধান করেছিলাম। ঠিক সেই ধারাবাহিকতায় আজকে থেকে পরবর্তী যে আরো 3-4টা সৃজনশীল প্রশ্ন বাকি ছিল, বোর্ড প্রশ্নগুলো সেগুলো আমরা সমাধানের চেষ্টায় যাব। কেমন? চলো আমরা দেরি না করে আমাদের সেই আজকের সেই প্রশ্নে চলে যাই। আমরা এই 4 নাম্বারটাতে শুরু করব, যেটা মোটামুটি কি একটা সহজ প্রশ্ন ছিল। 4-এর পর 3 নাম্বার যাব, কারণ 1-2টা আমি আগের দিন করে দিয়েছি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটা কোথায় এসেছিল দেখতে পাচ্ছ? এটা এসেছিল তোমাদের 2024 সালে বরিশাল বোর্ডে। তার আগে প্রশ্নটা করার আগে আমি সরে যাচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও। যেহেতু এই প্রশ্নটা আর্থিক প্রশ্ন অনেক বড় থাকে, চাইলেও 2 পেজে করা যায় না। হ্যাঁ, 1 পেজটা খুব কষ্ট হয়ে যায়। এই জন্য আমি যতটুকু সম্ভব ফোনগুলো বড়ার চেষ্টা করেছি। তারপর অনেক সময় ক্যামেরা দূরে থাকে তো ফোনগুলো বোঝা যায় না। তোমরা যেটা করবা, একটা স্ক্রিনশট তুলে নাও ক্লাসের শুরুতেই। তাহলে যখন ম্যাথটা সমাধান করব, তোমরা এখান থেকে বুঝতে পারবে স্যার কোন জায়গায় কোন ম্যাথটা করলো, কিভাবে করলো, কি কি ধাপ ফলো করে পরবর্তী কাজে যাচ্ছে। কেমন? তোমরা একটা ছবি তুলে নাও। 20 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই একটা কি করো, একটা ছবি তুলে নাও। একটা স্ক্রিনশট তুলে রাখো। আর এই স্ক্রিনশট তুলে রাখো না, পরে যেটা হয় কি, ফোনে নেটওয়ার্ক সমস্যার কারণে আর ক্যামেরার কারণে এখন ছোট মনে হয়, তোমার এই দূর দেখতে খুব অসুবিধা হয়, মনে হয় যে অ্যামাউন্টগুলো স্পষ্ট না, লেখাগুলো স্পষ্ট না। ওকে, আশা করি এতক্ষণ সবার ছবি তোলা শেষ। এবার আমরা প্রশ্ন সমাধানে যাব। প্রশ্ন সমাধান করে যেটা জানতে হবে, প্রশ্ন পড়া। আমি তোমাদের সবসময় যে জিনিসটা জোর দিতে বলি সেটা কি, প্রশ্নটাকে পড়তে হবে। তুমি যে প্রশ্নে যদি না পড়ো, না বুঝো, উত্তর তুমি পারো বা না সেটা তো পরের বিষয়, তুমি তো উত্তর করতেই পারবা না যে কোন প্রশ্নের সাথে কোন উত্তর চেয়েছে। যেমন আমরা যে প্রশ্নটা পড়ে আগে বলেছি, ঐশ্বর্য এন্টারপ্রাইজের রেওয়া মিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ। এই যে দেখো তো একটা বক্স টেবিল দেখতে পাচ্ছ, যে হিসাবের নাম, ক্রয় বিক্রয়, মজুত পণ্য, ফেরত, মনিহারি, বেতন, 8 মাস, এই তথ্যগুলো দেওয়া আছে না, এগুলো কি ডেবিটটাকে পুরাটাই বক্সটাকে বলা হয় রেওয়া মিল। তোমরা যে দশম শ্রেণী যথেষ্ট ম্যাচিওর, তোমরা এতদিনে এইটুকু চিনতে পারছো যে এইগুলো কি বলা হয়, রেওয়া মিল। আর এই যে রেওয়া মিল দেখো 10% বিনিয়োগ, কমিশন, বহি পরিবহন, মোট। ঠিক এর নিচে আছে কি, অন্য তথ্যের মধ্যে 3টা লাইন লেখা আছে, এদেরকে বলা হয় সমন্বয়। এই হিসাব বিজ্ঞানে এই রেওয়া মিলটা যেটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ কি এই নিচে 2টা লাইন সমন্বয়। এগুলো জানতে হবে। চলো আমরা পড়ে নিই কি বলেছে। বলেছে সমাপনী মজুত পণ্যের মূল্য কত টাকা? 35,000 টাকা, তাই না? এবং 2 নম্বর বলেছে বাকিতে পণ্য বিক্রয় 10,000 টাকা, যা কি হয়নি, যা হিসাবভুক্ত হয়নি। 3 নম্বর বলেছে ভাড়া অগ্রিম 1,000 টাকা। ভাড়া কত? অগ্রিম 1,000 টাকা। তোমরা প্রশ্ন করার আগে বা ম্যাথটা করার আগে কি করবা, আগে প্রথমে রেওয়া মিলটা ভালো করে পড়বা, তারপর যেটা পড়বা এই সমন্বয়গুলো ভালো করে পড়ে ফেলবা। এবার আসো, ক নম্বরে বলেছে কি, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা। কি বের করতে বলছে? নিট বিক্রয়। সেটা তাহলে চলো আমরা করে যাই। আমাদের নিতে হবে কি, এটা ফাঁকা পেজ, তোমাদের মতো নাও, ফাঁকা বোর্ড নাও। বোর্ড নেওয়ার পরে স্কেল আছে না, স্কেলটা হাতে নাও। নিলাম স্কেল। ওকে, স্কেল নিয়ে আবার যেটা করবা, সুন্দর মতো এখান থেকে লাইন ধরে এই পর্যন্ত দাগ টেনে নাও। চলো আমরা দাগটা নিলাম, আমরা বের করবো নিট বিক্রয়ের পরিমাণ। কেমন? চলো এখন এইখানে আমরা লিখবো কি, বিবরণ। এটা নিয়ম, তোমার প্রত্যেকটা মধ্যে কি লাগবা, বিবরণ লিখবা। আর এই পাশে লিখবে টাকা, এই পাশে লিখবে কি, টাকা। এটা কত নম্বর করছি? তোমার 4-এর ক নাম্বার প্রশ্ন সমাধান করছি। এখানে 4-এর ছোট করে লিখে নিতে পারো, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। কেমন? নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। ওকে, লিখে ফেললাম। এখন তোমরা কি জানো যে নিট বিক্রয় কিভাবে বের করতে হয়? নিট বিক্রয় বের করতে একটা ছোট ফর্মুলা আছে, বলা আছে কি, নিট বিক্রয় মানে কি, নিট মানে সকল কিছু বাদ দেওয়ার পরে, যোগ বিয়োগ করার পরে যা থাকবে সেটাকে বলি কি আমরা, নিট। চলো ম্যাথটি করার আগে তোমাদের ফর্মুলা লিখে দেই, নিট বিক্রয়টা কিভাবে বের করতে হয়। প্রথমে লিখতে হয় কি, বিক্রয়। এটা কি একটা ফর্মুলা, এটা তো ম্যাথ না। লিখতে হবে কি, বিক্রয়। তো এখানে কি টুইস্টটা মানে কি, অ্যামাউন্ট। 10,000 10,000 লিখতাম, এর সাথে যোগ করতে হয়
যোগ অলিখিত বিক্রয়। কেমন? অলিখিত বিক্রয়, এটা যোগ হয়ে নিচে বসাই কি, এটার ব্যালেন্স। এর সাথে আবার তোমার বাদ দিতে কি জানো, বাদ দিতে হয় বিক্রয় ফেরত। এটা কিন্তু বাদ দিতে হবে। যদি বাদ দিই তারপর কি নিট বিক্রয় আসবে না, তারপর যেমন থাকবে সেটা আমি সেন্ড করে লিখবো। এর সাথে আমি আবার বাদ দিব কি, বাদ দিব হচ্ছে বিক্রয় ভাট্টা। কি দেব? বিক্রয় ভাট্টা, তাই না? দিলাম এখানে। এরপরেও যদি কিছু থাকে, হ্যাঁ থাকে, এরপর থাকে কি, মাইনাস ব্যাট চলতি হিসাব, মানে ব্যাট। এই ব্যাটটা আসলে খুব রেয়ার, দেখা যায় না, বা জেনে রাখো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে কি করতে হবে, এটা এই অ্যান্সার থেকে ব্যাট হিসাবটা কি করতে হয় স্যার, বিয়োগ করতে হয়। বিয়োগ করলে এই যে এখানে যা পাবো, হ্যাঁ এটাকে আমরা বলবো কি, নিট বিক্রয়। এই ফর্মুলাগুলো মাথায় রাখবা, পরীক্ষাতে ফর্মুলাটা আসে না, কিন্তু এটার বাস্তব প্রয়োগ কিন্তু পরীক্ষা আসে। যেমন একটু কোন আছে নিট বিক্রয় বের করতে, নিট বিক্রয় তাহলে বিক্রয় ফর্মুলা কি ছিল, বিক্রয় সাহায্য করতে অলিখিত বিক্রয়, বাদে বিক্রয় ফেরত, বাদে বিক্রয় ভাট্টা, এবং কিছু কিছু বইতে বা প্রশ্ন কঠিন হয়ে যায় তখন চলে আসে ব্যাট চলতি হিসাব, এটা বাদ দিবা। বাদ দেওয়ার পর যা থাকবে, যোগ বিয়োগ করবা যা থাকবে সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে স্যার আমাদের নিট বিক্রয়ের পরিমাণ। এইবার চলো আমরা যে আমাদের প্রশ্নে ফিরে যাই। প্রশ্ন আমার কি বলেছিল, প্রশ্ন আমার বলেছিল, এটাকে বড় করে দেবো তোমাদের জন্য। চলো তোমাদের আরেকটু বড় করে দিই, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। কেমন? আর মনে একটু ঠিক আছে না? এর চেয়ে বেশি বড় করলে খারাপ দেখা যাবে। চলো ঠিক আছে, বড় করে দিয়েছি, একটু মুছে দিই। বোর্ড বড় করার কারণে পজিশন চেঞ্জ হয়ে গেছে। কেমন? চলো আমরা দেখতে পাচ্ছি আমাদের ক নাম্বার ছিল নিট বিক্রয় পরিমাণ বের করতে। এখন আমার যে ফরম্যাটটা ছিল, ফরম্যাটটা তো মনে আছে, আমরা প্রথমে কি বিক্রয়টা রেওয়া মিলে আছে কিনা, এই দেখো বিক্রয় প্রথমে কিসে আছে, রেওয়া মিলে আছে। কত টাকা ছিল, এই যে 2,73,000 টাকা, এটা বসবে। দেখো তো ফেরত আছে, দেখো এই যে ফেরত, ফেরতের মধ্যে দুইটা অ্যামাউন্ট আছে, একটা আছে 2,000 টাকা ডেবিট, আর একটা 3,500 টাকা ক্রেডিট। এখন তোমাদের মধ্যে অনেকেই আছে কনফিউশন, স্যার লেখা আছে তো ফেরত, আমি কিভাবে বুঝবো এটা ক্রয় ফেরত না এটা বিক্রয় ফেরত? ছোট একটা টিক্স একগুলো মনে রাখবা। বিক্রয়টা কি, বিক্রয় ক্রেডিট, তার মানে ফেরত দিলে কি বিক্রয়টা কমে গেছে, হবে কি ডেবিট। ইয়েস, তার মানে বিক্রয় ফেরত বলতে বোঝায় ডেবিট পাইছে টাকা 2,000 টাকা, এটাকে আমরা বলবো বিক্রয় ফেরত। আর ক্রেডিট পাইছে 3,500 টাকা আছে, এটাকে আমরা বলবো কি, এটাকে বলবো আমরা ক্রয় ফেরত। আমি আবার বলছি, একটু খাতা ছোট করে নোট করে রাখো। তোমরা হয়তো ইতিমধ্যেই জানো, বা যারা জানো না কনফিউশন হও, আউলায় ফেলো, ভুলে যাও, কষ্ট করে আবার মনে রাখবা কি, ডেবিট পাশে যে টাকা থাকবে সেটা কি, সেটা হচ্ছে বিক্রয় ফেরতের টাকা, আর ক্রেডিট পাশে যে টাকা থাকে সেটা কি, ক্রয় ফেরতের টাকা। তার মানে আমার বিক্রয় ফেরত আছে 2,000 টাকা, বাদ দিতে হবে। দেখি তো আর কিছু আছে কি না, না বই পাওয়ার নেই। এই যেখানে একটা কথা আছে দেখতে পাচ্ছ, বাকিতে পণ্য বিক্রয় 10,000 টাকা হিসাবভুক্ত হয়নি, মানে কি এটা অলিখিত বিক্রয়, এটা কিন্তু স্যার এখানে আসবে। চলো এবার তাহলে আমরা সেই ম্যাথে ফিরে যাই। আমাদের ম্যাথে ফরম্যাট তো মনে আছে না, ফরম্যাটটা যে আমি একটু পাশে রাখি, তোমাদের তো মুছতে দেওয়া চলবে না, তোমাদের ফরম্যাটটা পাশে রাখবে, তাই না? ফরম্যাটটা পাশে রাখে, এই যে ছোট কোনায় রেখে দিলাম, ফরম্যাটটা পাশে রাখলাম। এইবার আসো আমরা যদি ম্যাথটা করি, সেম দাগ টানবো, ওকে। এই পাশেও কি সেম ভাবে আগের মতো লিখবো বিবরণ, এখানে লিখবো কি টাকা, এখানে লিখবো টাকা। তো এই প্রথমে লিখবো কি আমরা, ওই যে ফর্মুলা যে বিক্রয়, রাইট, বেরিয়েছিল কত, 2,73,000 টাকা। কেমন? এর সাথে আমরা যে যোগ করবো কি অলিখিত বিক্রয়, সেটা প্রশ্নের মধ্যে বলা ছিল, যোগ অলিখিত বিক্রয় 10,000 টাকা, যেটা কি হয়নি, হিসাবভুক্ত হয়নি। 10,000 টাকা যে আমি এখানে বসাই, এই 10,000 টাকা। কেমন? তাই 2,73,000 10 যোগ করলে কত আসবে, 2,30,000। এটাই কি আনসার? না, এটা আনসার না। এখানে আমরা বাদ দিব কি, মাইনাস বিক্রয় ফেরত। এই বিক্রয় ফেরতটা বাদ দেওয়াটা অত্যন্ত আবশ্যক, যেহেতু ডেবিট পাচ্ছে 2,000 টাকা, দিলাম 2,000 টাকা বাদ। 2,000 যদি বাদ দিই তাহলে কত আসবে আমার, 2,30,000 2,000 বাদ দেওয়া আসবে কত, 2,81,000 টাকা। এটাই কি, এটাই হচ্ছে আনসার। সুতরাং এই পাশে ছোট্ট করে তুমি 3টে ফুলে লিখে ফেলবা কি, নিট
বিক্রয়। দেখো এই পর্যন্ত ধরতে পেরেছো কিনা আমাকে জানাও, দেখি তোমাদের কমেন্টস গুলো শুধু পড়ে নেই, এটা বুঝতে পেরেছো কিনা। এই রফিকুল মিউট করো, কথা শোনা যাচ্ছে। আচ্ছা দেখি, আচ্ছা মিথিলা বলছো আমার কিছু হিসাব বিজ্ঞানের প্রশ্ন ছিল। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা মিথিলা তুমি তোমার প্রশ্নটা আমাকে বলতে পারো, আমি তোমাকে আনমিউট করছি, তুমি আনমিউট করে কথাটা বলো। আর রফিকুল আল্লাহর আছে তুমি বাবা মিউটটা কর। হ্যাঁ দেখি কার কি প্রশ্ন আছে আমাকে বলে ফেলো, আমাকে ধরে ধরে প্রশ্নগুলো শুনবো। আর তুমি যত প্রশ্ন আছে করে ফেলবা। মিথিলা প্রশ্ন করো, আমি শুনতে পাচ্ছি। মিথিলা আচ্ছা হ্যাঁ মিথিলা তুমি তো প্রশ্ন করে ফেলো, আমি তো প্রশ্নটা শুনছি। কেমন এখনই শুনতে হবে না, আমরা খ নাম্বার করবো তারপর শুনবো। বলো আগে, বলো তোমার সবাই ক নাম্বারটা বুঝতে পেরেছো কিনা। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা চলে যাই কোথায়, আমরা খ নাম্বার প্রশ্নে। ক নাম্বার শেষ। খ নাম্বার বলেছে ঐশ্বর্য এন্টারপ্রাইজের মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় কি করতে বলছে, মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে বলছে। চলো তাহলে আমরা শুরু করি। তার আগে তোমার জানতে হবে এই মোট মুনাফা বা ক্ষতি কিভাবে বের করতে হয়। কেমন, আমি কি ফর্মুলা লিখে দিব, যেহেতু আমাদের বইটা আছে। চলো আমি তোমাদের ফর্মুলা কি করে দিই, লিখে দিই। এই যে আমরা ঠিক আমাদের সেই আগের প্রশ্নে চলে যাই। এই দেখো এখানে না, ইয়েস, এই দেখো এখানে কি ছিল, নিট বিক্রয়। হ্যাঁ এখন এখানে তুমি চাইলে কি করতে পারো, আমরা এখানে বাকিটুক লিখে ফেলতে পারি। দাগটা বড় করে দিলাম, এখানে দাগটা বড় করে দেই। এই যে নিট বিক্রয় আছে না, এই নিট বিক্রয় থেকে লিখবা বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এটা কিন্তু আমি লিখছি মোট লাভ বা মুনাফা বের করার ফর্মুলা। কেমন, বিক্রিত পণ্যের ব্যয় প্রথমে যাবে কি, প্রথমে যাবে স্যার প্রারম্ভিক মজুদ পণ্য। কেমন, এই প্রারম্ভিক মজুদ পণ্য এটা বসাবো কোথায়, এটা বসাবো স্যার এই সেকেন্ড ঘরে। কেমন, এর সাথে বসাবা তুমি কয়, কয়ের সাথে কাজ থাকে, কয়টা এখানে বসাও। এখানে টাকাটা কম হয়ে গেছে, উচিত ছিল পাশে বসানো, কিন্তু আমরা আসলে কষ্টে অ্যাডজাস্ট করছি দেখে বসাতে পারিনি। কয়টা এখানে বসাও, এর সাথে তুমি যোগ করবে কি, যোগ করবে তুমি অলিখিত কয়। কেমন, কয় তুমি যোগ করো, বসাইলা। তারপর এখান থেকে বাদ দিবা কি, মাইনাস দিব কি কয় ফেরত বা কি কয় ভাগটাও কি করতে পারো তুমি চাইলে মাইনাস করতে পারো। চলো আমি লিখে দিচ্ছি, এখান থেকে বাদ যাবে কি আরো কয় ভাগটা মাইনাস কয় ভাগটা দিলাম। ওকে, এরপর এখান থেকে বাদ দিবা কি মাইনাস পণ্য উৎপাদন, যদি কোনো পণ্য উৎপাদন থেকে থাকে সেটা কি হবে, এখান থেকে কিন্তু স্যার মাইনাস হয়ে যাবে। কেমন, এটা আমরা মাইনাস করে ফেলবো, দিলাম। এরপর আমরা লিখবো মাইনাস কি দেব, ভ্যাট চলতি হিসাব। যদি ভ্যাট চলতি হিসাব থাকে, যদি বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, তাহলে প্রশ্ন যদি কঠিন হয়ে যায় তখন ভ্যাট চলতি হিসাবটা হুট করে টিচার ঢুকিয়ে দিতে পারে। এইটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে যেটা পাবো এটাকে কিন্তু বলে আমার নিট কয়। দেখো আসলে আমরা আর্থিক অবস্থা এত ম্যাথ করি, তোমাদের মধ্যে অনেকেই তো আছে হ্যাঁ 20-25টা করে ম্যাথ করে ফেলো, কিন্তু তারপরে কি হয় ম্যাথ ভুল হয়ে যায়। তার কারণ একটাই, আমরা ম্যাথ করি কিন্তু বুঝি না। এই প্রথম 1 নম্বর ম্যাথ করে যে তুমি যে ভুলটি করছো, দেখা যায় 20 নম্বর ম্যাথ করতে যে তুমি সেই ভুলটি করছো। আমি বলছি বেছে বেছে জাস্ট 5টা ম্যাথ বা 6টা ম্যাথ, সবার 6টা ম্যাথ যদি তুমি বুঝে বুঝে করো, একদম একটু জেড লাইন তুমি বুঝতে চাও, তাহলে দেখবা এরপর তুমি 70টা ম্যাথও যদি করো একটা ম্যাথও ভুল হবে না, আই গ্যারান্টি। আমি তোমার কথা দিচ্ছি, কিন্তু তোমরা তো আসলে সেটা করো না, তাই না? চলো আমার এখানে কি ছিল, নিট কয় পর্যন্ত আমরা বসে ফেলেছি। কেমন, আমাদের কি করতে হবে, আর একটু পরে যেতে হবে, এইগুলো একটু থাকে। এখানে আমাদের নিট কয় ছিল, এরপরে যদি আমরা চাই কি আছে এখানে, নিট কয়ের পরে আমরা যাব মোট মুনাফা, তাই না? এখানে যোগ করবো আমরা কি মজুরি, মজুরি বসাবো। আর যদি এর সাথে যে বকেয়া থাকে বা যে অগ্রিম থাকে সেটা কি হবে, বকেয়া থাকলে হবে যোগ, অগ্রিম থাকলে হবে বিয়োগ। ধরুন যে বকেয়া আছে তারা কি করবো যোগ, অগ্রিম থাকলে আমরা বিয়োগ করতাম। এর সাথে আমরা রাখবো কি ডক চার্জ, রাইট, বসাইলাম। এর সাথে আমরা রাখবো কি, রাখবো আমরা শুল্ক,
রাইট, বসাইলাম। আরো দুইটা আইটেম এখানে যদি থাকে আমরা বসাই ফেলবো, সম্ভবত এগুলাই থাকে। এরপর যেমন থাকবে এখানে লিখবো মাইনাস সমাপনী মজুদ পণ্য। কেমন? সমাপনী মজুদ পণ্য। দেখা গেল সব যোগ করলাম, যোগ করার পর যা আছে সেখান থেকে সমাপনী মজুদ বাদ দিই, তাহলে যেমন পাবো সেটাকে আমি বলছি কি বিক্রিত পণ্যের ব্যয়। আর মোট লাভ থেকে যদি বিক্রিত বাদ দিই যা পাবো সেটাকে বললাম কি মোট লাভ বা মোট মুনাফা বা মোট ক্ষতি। কেমন? চলো দেখো, এই যে আমি ফর্মুলাটা তোমাকে আবার দেখাই। এই ছিল কি, চলো আমরা কোন নাম্বারে মুছে দিই, তোমাদের বুঝতে অসুবিধা হবে, লেগে যাবে প্যাস, তোমাদের পেস লাগার অভ্যাস আছে। মিথিলা দাঁড়াও, আমি 1 মিনিট প্রথম প্রশ্ন পড়বো, আমি তোমার দেখতে পাচ্ছি তুমি অনেকগুলো টেক্সট করেছো, ধৈর্য দেখো। তার মানে আমার মোট লাভ বা মুনাফা বা ক্ষতি একই জিনিস। এটা বের করার নিয়মটা কি ছিল? প্রথমে আমার নিট বিক্রয় বের করতে হবে। নিট বিক্রয় কিভাবে বের করবো? বিক্রয় যোগ করবো, যোগ করলে ক্ষেত্রে বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় ভাট্টা মাইনাস ব্যাট চলতি হিসাব। যে বিক্রয় যা থাকবে সেটা কি নিট, এই যে নিট বিক্রয়। এই নিট বিক্রয় বাদ দেবো কি বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে পাবো কি মোট লাভ। তবে বিক্রিত পণ্য বের করা তো এত সহজ না, এখানে অনেক কিছুই আছে। কি আছে? আছে প্রারম্ভিক মজুদ পণ্য বসাবা, তারপর নিট ক্রয় বের করতে হবে। নিট ক্রয় বের করতে গেলে কি আছে সেখানে, ক্রয় থেকে যোগ করবা অলিখিত ক্রয়, বাদ দিবা ক্রয় ফেরত, বাদ দিবা ক্রয় ভাট্টা, বাদ দিবা পণ্য উত্তোলন, বাদ দিবা ব্যাট চলতি হিসাব। হ্যাঁ, বাদ দিতে হবে সেটাই কি নিট ক্রয়। আর নিট ক্রয় তার বসাবা কি মজুরি, ডকচা, শুল্ক। তবে মনে রাখবে এর সাথে যে বকেয়া থাকে বকেয়াটা করবা যোগ, আর যে অগ্রিম থাকে অগ্রিমটা করবা কি স্যার? অগ্রিমটা করবা বিয়োগ। মনে রাখবা সকল খরচের সাথে বকেয়া যোগ হয়, আসল খরচের সাথে অগ্রিম দিলে কি হয়? বিয়োগ হয়ে যায়। কেমন? এরপর ডকচা শুল্ক বসালা, দেন যা থাকবে সেটা কি বসবে মাইনাস সমাপনী মজুদ পণ্য, বাদ দিলে পাওয়া বিক্রিত পণ্যের ব্যয়। এন বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বাদ পাওয়া হচ্ছে কি মোট লাভ বা ক্ষতি। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফর্মুলা। রিমাইন্ড করো, তারপর আমরা কি করবো, আমরা ম্যাথে চলে যাব। তার আগে আমি মিথিলার একটা প্রশ্ন পড়ে নিয়েছি, অনেকগুলো প্রশ্ন আমাকে করেছে। ওকে, মিথিলা বলছো কি সমন্বয় জাবেদা বলতে কি বোঝায়, বিক্রয় শর্ত বলতে কি বোঝায়, খতিয়ান কাকে বলে, জাবেদা হিসাবে সহকারী বই বলা কারণ কি? এত অনেকগুলো প্রশ্ন, সবগুলো বলে দিব। সবগুলোকে তুমি এই এক ক্লাসে শুনতে চাও আমাকে জানাও তো একটু। আমরা আজকে আর্থিক বিনিয়োগ করছি, হ্যাঁ, তবে সবগুলো কথা বললে আচ্ছা বলে দেবো। দেখি বাকিদের কি রেসপন্স, বাকিরা কে আছে এখানে? আর ওমা, কাউকে তো পাচ্ছি না, সবাই কি ঘুমায় গেছে নাকি? এই পার্টিসিপেন্ট কই? রফিকুল কোথায়? তুমি কি হাওয়া হয়ে গেছো? আজকে কিন্তু মিথিলা লাখটা ভালো, হ্যাঁ, কারণ কি এখানে কেউ নাই, মিথিলা যেটা একাই আছে, চাই না আজকে ভেঙে ভেঙে মিথিলাকে আজকে খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ানো যাবে। কেমন? চলো আমরা শুরু করি, আমরা সমাধান করি মিথিলা, তারপর আমি পড়টা করে দিই। দেখি কে আবার, এই মনে হয় রফিকুল এতক্ষণে এই বটটা এই 200 এতক্ষণে নক করলো, এতক্ষণ কিন্তু সে ঘুমিয়ে গেছিল। কি না কি রফিকুল? না মানে কি তুমি জেগে আছো না ঘুমিয়েছিলে? কোনটা? না জেগে নেই না, নাকি ঘুমাইছিলাম না, কোনটা? সবই না, হ্যাঁ বলতে হবে। দেখো এই ছিল কি আমার সমাপনী মজুদ পণ্য দিয়ে মোট লাভ বের করার একটা ফর্মুলা। এই ফর্মুলাটা আমার রেডি আছে। তাহলে এখন আমাকে যেটা করতে হবে স্যার, এখন আমাকে ম্যাথটা করতে হবে। কেমন? চলো আমরা এই পাশে নিয়ে যাই, ম্যাথটা যে করতে চাই তাহলে কি করতে হবে, এখানে আমি ম্যাথটা করবো। চলো এটা একটু বড় করতে হবে। একটু রেক্টাঙ্গেল ফল্ট, সরি। ওকে চলো শুরু করছি। এখন এখানে প্রথমে লিখবো কি আমি, এটা কিন্তু খ নাম্বার করছি। কত নাম্বার করছি? খ নাম্বার। হ্যাঁ, বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। কেমন? হ্যাঁ লিখবো আমরা কি বিবরণ, লিখবো টাকা, লিখবো টাকা। এখন প্রশ্নে কি বলেছিল, রাইট? সেজন্য প্রশ্নে ফিরে যাই। প্রশ্নে বলেছিল মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে, তাই না? এখন মোট মুনাফা ক্ষতি বের করার ফর্মুলাটা কি ছিল? প্রথমে বের করতে হবে কি বিক্রয়, এই যে পাশে ফর্মুলা লেখা আছে, রাইট? বিক্রয়। তারপর আমি এখানে লিখবো কি নিট বিক্রয়, আর ব্যাক লিখবো কি ক হতে প্রাপ্ত, তাই না? আমার কর মধ্যে এটা পেয়েছিলাম। কত কর বের করেছিলাম? কত সম্ভবত 2,73,000 বাদ দিয়েছিলাম। কত বলো তো, রিমাইন্ড করো। বাদ দিয়েছিলাম হচ্ছে 10,000, তাহলে থাকবে কত? যোগ করেছিলাম 2,73,000, 2,83,000, 2 বাদ দেন 2,81,000 টাকা ছিল। তারপর আমার নিট বিক্রয় ছিল 2,81,000 টাকা। এখান থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়।
এখন বিক্রিত পণ্যের ব্যয় কি থাকে দেখো, বলা আছে প্রারম্ভিক মজুত পণ্য বসে, এটা কোথায় আছে চলো দেখি প্রশ্নের মধ্যে এটা আছে কিনা। এই যে প্রথমেই দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য। অনেকে মনে প্রশ্ন থাকতে পারে স্যার আমি কিভাবে বুঝবো যে এটাই প্রারম্ভিক মজুত পণ্য না সমাপনী মজুত পণ্য? এই দেখো এক বলা আছে না, এক মানে শুরু প্রারম্ভিক, তার মানে একটা সেটা কি ধরবো আমরা, সেটা প্রারম্ভিক মজুত পণ্য ধরে সেটা কত হাজার টাকা, আচ্ছা 30,000 টাকা। চলো লিখি আচ্ছা তোমার ধরো আমি একটু পানি খেয়ে আসি কেমন। মিথিলা প্রশ্ন তোমার বুঝিয়ে দেবো কেমন। আগে চলো আমরা খ নাম্বার যেহেতু শুরু করেছি খ নাম্বার শেষ করি মা, তারপর আমরা অবশ্যই তোমার প্রশ্নটা বুঝিয়ে দেব। চলো মজুদ পণ্য আমার এখানে ছিল কত, এই যে দেখো মজুদ পণ্য ছিল আমার এখানে কত 30,000 টাকা বসাইলাম। হ্যাঁ এখন এরপর কি আছে এখানে, কি বসবে, মনিহারি তো বসবে না, বেতন বসবে না, আর কি আছে, আচ্ছা হচ্ছে ডকচার্জ। ডকচার্জ কত আছে, আছে 4,000 টাকা তাই না, আমার ডকচার্জ তো একটা কি ব্যয়, এটা তো বিক্রিত পণ্যের ব্যয়ে বসে যাবে কেমন। আছে কি ভাড়া, ভাড়াটা এখানে আসবে না, ভাড়াটা যাবে কোথায় বিক্রিত পণ্যের ব্যয়, তার আমি বসাবো কি এখানে ডকচার্জ। ও আমদানি শুল্ক কিন্তু এখানে আছে কত, আমদানি শুল্ক আছে হচ্ছে তোমার 6,000 টাকা, তার মানে দুটো এখানে বসে যাবে। চলো আমরা বসিয়ে ফেলি। ও তার আগে এখানে কয়জন জায়গায় রেখে লিখবো ডক চার্জ কত 4,000 টাকা। হ্যাঁ বসাবো আমদানি শুল্ক মোটামুটি 6,000 টাকা। হ্যাঁ আর কি এখানে ছিল চলো আমরা যদি দেখি, এখানে প্রথমে ছিল কয়, কয় ছিল কত 1,50,000 টাকা, এখান থেকে আমরা বাদ দিব ফেরত 3,500। তার মানে আমি যেখানে লিখি কয় কত 1,50,000 টাকা, এখান থেকে বাদ দিব আমরা মাইনাস ফেরত, মানে কয় ফেরত কত টাকা 3,500, বাদ দিলে কত থাকে চলো তোমাদের কারোর আছে না, কারোর হাতে নাও। মিথিলা তুমি মন খারাপ করো না, আমি তোমাকে বুঝিয়ে দেবো। হ্যাঁ মানে একটু শেষ করে দাও, আমাকে শেষ করে দাও। 1,50,000 মাইনাস 3,500 থাকে 1,46,500 টাকা কেমন। দেখি তো আর কিছু এখানে বসবে কিনা, বসবে না, কমিশন বহিষ্কার এগুলা বসবে না। আচ্ছা ভাড়া এখানে কিছু না, শুধু আছে কি সমাপনী মজুত পণ্য কত টাকা 35,000 টাকা। চলো আমরা এখানে বসাই, হ্যাঁ এখানে বসাই ফেলে সবগুলো যোগ করবো আর লিখবো এখানে মাইনাস সমাপনী মজুত পণ্য কত টাকা 35,000 টাকা। তার আগে আমার যোগ করতে হতো। হ্যাঁ চলো দেখি যোগ করলে কত থাকে, এর হাতে নাও 30,000 টাকা যোগ 1,46,500 যোগ 4,000 যোগ 6,000 কেমন, তো থাকে হচ্ছে 1,86,500। এখন এখান থেকে আমরা বাদ দিব সমাপনী মজুত কত সেটা 35,000 টাকা, তাহলে এখানে থাকবে আমার 1,51,500। আমার এবারে বিক্রয় থেকে আমি এটা বাদ দিই, তাহলে যা থাকবে সেটাই কি নিট লাভ বা ক্ষতি। চলো আমি বাদ হিসাব করি। দেখো এখানে ছিল 2,81,000 টাকা থেকে যেটা বাদ দিই আমার থাকবে হচ্ছে 1,29,500। যেহেতু এটা পজিটিভ ফিগারে আসছে ধনাত্মক ফিগার, এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো মোট লাভ। ঠিক আছে দেখো বুঝতে পেরেছো কিনা মিথিলা আর রফিকুল। আগে দেখো পাশে একটা ফরম্যাট লেখা আছে, ওই সেম ফরম্যাটে বিনিয়োগ বিক্রয় থেকে বিক্রিত বাদ দেওয়ার পরে হ্যাঁ যা থাকবে সেটাই কি মোট লাভ বা মুনাফা, একই কথা, বা মোট ক্ষতি বা লস। যদি পজিটিভ ফিগার থাকে ধনাত্মক আসে 1,49 যেমন পজিটিভ ফিগার আছে, আয় বেশি ব্যয় কম, এটা কি মোট লাভ। যদি এমন হইতো যে আয় কম ব্যয় বেশি, তাহলে এটা হতো কি স্যার, এটা হতো মোট ক্ষতি। দেখো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা মিথিলা, এবার চলো তোমার প্রশ্নগুলো শোনা যাক। রফিকুল বলো এখন আমরা তুমি বুঝতে পেরেছো কিনা, আবার রেসপন্স করতে হবে। হ্যাঁ রেসপন্স না করলে তো ঝামেলা। আচ্ছা রফিকুল জেগেছিলা, আচ্ছা তোমাদের বাকি ফ্রেন্ডরা কেন আজকে আসেনি তুমি সেটা বলতে পারবা?
তা কেন আজকে আসেনি? তাদের কার কি খবর? চলো, আমাদের ভিতরে কিছু প্রশ্ন ছিল। বলছে সমন্বয় জাবেদা বলতে কি বোঝায়। চলো এটাকে শুরু করি। হ্যাঁ, যদি অফ দ্য টপিক যেহেতু বাকি নেই, আশা করি রফিক করলে প্রবলেম হবে না। আচ্ছা, এই জন্য আমরা একটা পেজ নিয়ে নিই, তার বলছে সুবিধা হবে। ও যেটা বলেছে, জিজ্ঞেস করেছে এই সমন্বয় জাবেদা বলতে আসলে জাবেদা কি, এটা তো প্রশ্ন নাকি? চলো, খুব চমৎকার। এই সময় জাবেদা কি? আচ্ছা, আমরা ধরো প্রশ্ন তোমাকে বলি, সিম্পল উদাহরণ যদি দিই, বললো পণ্য বিক্রয় 5,000 টাকা। বুঝো বিষয়টা, তাই না? এটা হচ্ছে একটা সাধারণ লেনদেন। লেনদেন তো বুঝি আমরা, আর্থিক মূল্য পরিমাপ করা যায়, যদি সত্য সেটাকে বলে লেনদেন। তার মানে পণ্য বিক্রয় 5,000 টাকা, এটা হচ্ছে একটা লেনদেন। এটা কি সাধারণ জাবেদা? এটা কি? এটা স্বাভাবিক বিষয়। এর জাবেদা যদি তুমি করো, জাবেদা কি হতো? এই জাবেদা করতে, জাবেদা তো কি বলতো? নগদান হিসাব ডেবিট, তাই না? কত টাকা ছিল? 5,000 টাকা। আর এইখানে বিক্রয়িত আয় হয়ে যেত বিক্রয় হিসাব ক্রেডিট। কি হতো? ক্রেডিট। কত টাকা? 5,000 টাকা। কেমন? তার মানে দেখতে পাচ্ছ আমরা পণ্য বিক্রয় জাবেদা বিক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব এটা কি সাধারণ জাবেদা। এখন এটাই অনেক সময় কি হয়ে যেতে পারে? সমন্বয় জাবেদা হতে পারে। মিত্রা, সেটা কিভাবে হয় আমি তোমাকে বলছি। ধরো আমরা যে বিষয়টাই বিভিন্ন করি, আর্থিক বিভিন্ন করি, এগুলো কবে করি? একদম বছরের শেষে না, নাকি শুরুতেই করে ফেলছি? না, বছরের শেষেই আমরা করি, শেষ দিনে করি না। এই যে তোমাকে যে প্রশ্ন যে আবার দেখায়, এখন এখানে ডেটটা কি ছিল? 31শে ডিসেম্বর 2022। মানে এটা আমরা কখন করি? একদম বছরের শেষে, শেষ দিনে। আচ্ছা, তার মানে এই যে পুরো কাজটাকে আমরা একদিনে করা সম্ভব? মিথিলা, তোমার মন কি বলে? স্যার, মিল সকল হিসাব নিকাশ আমরা একদিনে 1 ঘন্টা বসে করে ফেলতে পারি? নিশ্চয়ই পাই না। এটা করতে অনেক সময় লাগে, তাই না? মিনিমাম 1 থেকে 2 মাস সময় লেগে যায়। এখন কোম্পানিগুলো কি করে আমি তোমাকে বলে দিই। ধরো মিথিলা নামে একটা কোম্পানি, কি কোম্পানি? মিথিলা নামে একটা কোম্পানি আছে। এই মিথিলা কোম্পানি কি করবে? তারা আর্থিক বিবরণী বানাবে। বানানোর জন্য তারা কি করবে জানো? প্রথমেই যেটা করবে, তারা এই নভেম্বরের 1 তারিখে তারা সকল হিসাব ক্লোজ করে দেবে। কি করে দেবে? ক্লোজ করে দেবে। যে এরপর কোন লেনদেন তারা বইতে উঠাবে না। তারা নভেম্বর 1 তারিখে সকল লেনদেন বন্ধ রেখা কি করে? আর্থিক বিবরণী করা শুরু করে দেয়। এই আর্থিক বিবরণী করতে যা মোটামুটি তাদের 1-2 মাস লেগে যায়। ক্লিয়ার? 1-2 মাস করার পরে মোটামুটি আর্থিক বিবরণী রেডি। এই যে আমাদের কি এই আর্থিক বিবরণী রেডি হয়ে গেছে। এই রেয়া মিলটা, এই যে পুরো, এই দেখো, এই দেখতে পাচ্ছ, এই যে এই রেয়া মিল পরটা কি মিথিলা রেডি হয়ে গেছে। এটা করতে আমার 2 মাস সময় লাগছে। করার পর দেখলা এই 2 মাস তোমার হিসাব নিকাশ বন্ধ ছিল, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না, ব্যবসা প্রতিষ্ঠান চলতেই হচ্ছে না। না, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিবা, সুযোগ নাই তো, ব্যবসাকে তোমার চালাতেই হবে। তার মানে এর মধ্যে অনেক পণ্য কেনাবেচা হয়েছে, অনেক কর্মচারী বেতন দিছো, অনেক ঘটনা ঘটছে, সেগুলো তুমি লিপিবদ্ধ করনি। এখন তো করতে হবে, এখন তো তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, সমন্বয় করতে হবে, এগুলো লিপিবদ্ধ করতে হবে না? এই যে এই 2টা মাস নভেম্বর ডিসেম্বর যখন তুমি লিপিবদ্ধ করনি, এখন যে করতে হবে, যে ঘটনাগুলো ঘটে গেছে, যে লেনদেনগুলো হয়েছে, এগুলি হচ্ছে সমন্বয় দাখিলা। আর এগুলো যখন তুমি জাবেদা করবা, সেটাকে আমরা বলবো সমন্বয় জাবেদা। যেমন দেখো, এই যে নিচে এখানে কিছু 3টা কথা বলা ছিল, দেখতে পাচ্ছ? সমাপনী মজুদ পণ্যের মূল্য 25,000 টাকা, বাকিতে পণ্য বিক্রয় 10,000 টাকা, হিসাবভুক্ত করা হয়নি। আরো ছিল ভাড়া অগ্রিম 1,000 টাকা। এই যে কথাগুলো ছিল না, এগুলো কি? এগুলো এই রেয়া মিল করতে যা বয়ানে করার পরে দেখলো এগুলো আমার তো লিপিবদ্ধ করা হয়নি, এগুলো করতে হবে। এগুলো তাহলে কি করতে হবে? এখন সমন্বয় করতে হবে। এই যেগুলোর সাথে এগুলো সমন্বয় করতে হবে। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে সমন্বয়। আর যখন তুমি জাবেদা করবা, সেটাকে বলা হয় সমন্বয় জাবেদা। এই যেমন ভাড়া অগ্রিম 1,000 টাকা, জাবেদা কি হবে জানো? এটা জাবেদা হবে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, ভাড়া খরচ হিসাব ক্রেডিট। তার মানে এই জাবেদাগুলো হচ্ছে, তাই না? এই যে বাকি 10,000 হিসাবভুক্ত হয়নি, এটা কি হবে জানো? এটা হবে কি হবে? এটা হবে প্রথমে হবে ধ্যান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে দেখছো এখানে নগদ টাকার কোনো ঘটনা বলে না। তার মানে একটা ম্যাথ করতে যেহেতু 1 বছরের জন্য করে লেখা থাকে 30 ডিসেম্বর
22। তার মানে এমন না যে পুরো ম্যাথটা আমরা একদিনে শেষ দিনে করতে পারি না, এই ম্যাথটা করতে 1 মাস থেকে 1.5 মাস সময় লাগে। এত ছোট একটা ম্যাথ, কিছু 2-3টা ঘটনা, কিন্তু একটা বড় প্রতিষ্ঠানে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা থাকে, সবগুলো তারা একদিনে করা সম্ভব না। তারা কি করে, এটা করতে 1-2 মাস সময় লাগে। এই 1-2 মাস তারা কোম্পানি যত যাবতীয় হিসাব নিকাশ কি রাখে, আর ওটার মধ্যে নতুন ঢোকায় না, আলাদা করে হিসাবে লিখে রাখে। কারণ তুমি আজকে একটু করবা, করার পর তাহলে স্যার প্রশ্ন আবার চেঞ্জ করে দিছে, আরো 2টা লাইন ঢুকাই দিছে, তোমার এই ম্যাথ কোন শেষ হবে? আচ্ছা মিথ্যা রাগ করে যাও, সার্জন করলো, আমি ওই 2টা সহযোগ করে আবার হিসাব করা শুরু করলাম, তাহলে কি আমি আরেকটা ছোট করে বেক কইরা আবার একটা অ্যামাউন্ট চেঞ্জ করে দিছি, ম্যাথগুলো কি করছে, পরিবর্তন করে ফেলছি। তাহলে এইভাবেই চলে থাকে, তুমি কখনোই কিন্তু সঠিকভাবে নিজের সময়ের মধ্যে ম্যাথটা সমাধান করতে পারবে না। এই জন্য কি করতে হয়, নিজের সময় স্থির থাকবো, ফিক্স থাকবো নম্বরে, যে এই 2 মাসে যা সব আমার আগের প্রিভিয়াস 10 মাসের যত ঘটনা আসছে, লেনদেন আছে, লিপিবদ্ধ করে আমরা আর্থিক বিবরণী করে ফেলি। করার পর যখন দেখলাম না এখানে 15-20টা ঘটনা এখনো কি নতুন করে হয়েছিল 2 মাসে, যেগুলো আমি অ্যাডজাস্ট করিনি, সমন্বয় করিনি, এগুলো ঢুকাই দেই নাই, এখন এগুলো কি করো, এগুলো এখানে আপডেট করো, এগুলো লিখে ফেলো। তার মানে এটাই হচ্ছে কি সমন্বয়। এই যেগুলো এটা মিলে নিচে লেখা থাকে, এই যেখানে দেখো এখানে 3টা কি, এই 3টা হচ্ছে সমন্বয়, সমাপনী মজুত পণ্য, বাকিটা পণ্য বিক্রয়, আর হচ্ছে ভাড়া অগ্রিম। 3টা কি, 3টা সমন্বয়। আর 3টার জন্য তুমি জাবেদা করবা, একে বলা হয় কি সমন্বয় জাবেদা। আশা করি মিথা তুমি বুঝতে পেরেছ। তুমি প্রথম প্রশ্ন উত্তরটা পেয়েছো কিনা, যদি না বুঝতে পারো আমাকে বলো, আমি আবার তোমাকে আরো ভেঙে বোঝাচ্ছি। মিথিলা বলো। আচ্ছা বাংলায় কিভাবে গুছিয়ে লিখবে? আচ্ছা এক কাজ করতে পারো, তুমি আমায় কখনো ওদেরকে বইলো আমার ফোন নাম্বার নিতে, বা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক কইরো, বা তোমাদের গ্রুপে আমাকে ট্যাগ করে দিও, আমি তোমার সেখানে বাংলায় প্রয়োজন হাতে লিখে দিব যে তুমি বাংলাটা কিভাবে গুছিয়ে লিখবে। হ্যাঁ, তো পরীক্ষা এরকম আসলে প্রশ্ন আসে না, তোমাদের পরীক্ষা ম্যাথে আসবে, হয়তো স্কুলে দিতে পারে, কিন্তু আমাদের পরীক্ষা কিন্তু ম্যাথে আসে। তাই আমি তাহলে প্রথম প্রশ্ন কিন্তু ক্লিয়ার। এই যে দুই নম্বর প্রশ্ন হচ্ছে কি, বিক্রয় শর্ত বলতে কি বোঝায়? চলো এটা আমরা তোমাকে বলি, বিক্রয় শর্ত বলতে কি বোঝায়। আমার নাম্বারটা এখন এখানে কিভাবে দেই, তুমি এক কাজ করো, আমার নাম্বারটা তুমি এডুপুরি বাইরে তোমাদের যে ভাই আছে বা স্যার আছে যারা তোমাদেরকে ক্লাসে লিঙ্কটিং দেয়, তোমাদের যে অ্যাডভাইজার, তাদেরকে বললে আমার নাম্বার তোমরা সেখান থেকে পেয়ে যাবে, কেমন? ওকে চলো আমরা এবার বিক্রয় শর্তটা নিয়ে একটু আলোচনা করি, যে বিক্রয় শর্ত জিনিসটা কি। চলো ওকে গুড, এটা শেষ, এটা মুছে দিলাম। তাহলে মিথিলা পড়াশোনা কেমন ছিল তোমার বলিও, পরে কেন সামনে, হ্যাঁ এখন কিন্তু সিএস পড়াশোনা করতে হবে, বেসিক গুলো একদম ক্লিয়ার করে ফেলতে হবে, বেসিক ঘাটতি থাকলে কিন্তু পরীক্ষা ভালো করা যাবে না, সময় আর নেই। চলো বিক্রয় কি, বিক্রয় শর্ত, আসলে বিক্রয় শর্ত বলতে অনেক কিছু থাকে। হ্যাঁ, এই বিক্রয় শর্তটা আসলে অনেক বড় একটা বিষয়, তাও যতটুকু ভাবে যত বিস্তারিত বোঝানো যায় আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো আমি একটা কোম্পানি মালিক, ধরো আমার নাম হচ্ছে মামুন কোম্পানি। কি কোম্পানি? মামুন কোম্পানি। এখন আর মিথিলা আর ওইদিকে আছে কি রফিকুল, এই দুজন কি, এই দুজন হচ্ছে আমার কাস্টমার। ঠিক আছে, তোমার দুজন কি, তোমাদের হচ্ছে স্যার আমার কাস্টমার। এখন আমি এই তোমার দুজনের কাছে কি করবো, ঠিক করলাম যে আমি তোমার দুজনের কাছে মোটামুটি ধরো 100 জামা কাপড় বিক্রি করবো। কি বিক্রি করবো? 100 সুন্দর সুন্দর, সামনে যে ঈদ আসতে রমজান আসতেছে, 100 সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি করবো। এখন বিক্রয় করতে যে কি শর্ত থাকে, প্রথমত কি বাকিতে যে শর্ত থাকে তোমাকে বলে দিই। যেমন তোমরা কখনো এটা বুঝছো কিনা যে 2/10 নিড 30। মিথিলা রফিকুল বলে তো এটা মানে কি তোমরা বুঝো কিনা? 2/10 নিড 30, একটু কমেন্টস করে জানাও এই যে শর্তটা, এই শর্তটা মানে তোমরা বুঝো কিনা। এই যে আমি লিখছি 2/10 নিড 30, এর মানে তোমরা বুঝো কিনা আমাকে একটু কমেন্টস করে জানাও। হ্যাঁ জি স্যার, তাহলে তুমি আমাকে বলো তো এই 2/30 এটা আসলে মানেটাকে আমাকে একটু বলো, তাহলে আমি তোমাকে আরো বিস্তারিত ক্লিয়ার করতে সুবিধা হবে, কেমন? আমি তোমাকে আনমিউট করে দিচ্ছি, তুমি বলতে পারো, তুমি আনমিউট করে বলতে পারো, দুজনেই বলতে পারো, বলো। মিথিলা তুমি তোমার স্পিকার অন করে বলতে পারো, বলো। 2 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করা হয় তাহলে 10% ছাড় পাবে, আর 30 দিনের ভিতরে টাকা অবশ্যই।
আর না করলে কি হবে, মামলা করে দিবে না? আমি তোমাদের দুজনের নামে কি করে দিব, মামলা করে দিব। মামলাও করতে পারে। হ্যাঁ, এই যে এটা ছিল না, এটা কিন্তু একটা কি, এটা একটা শর্ত। এটা কি একটা শর্ত। এই শর্তে আমি বাকি তোমাদের কাছে মানে মিথিলা রফিকুল তোমাদের কাছে এই শর্তে আমি পণ্য বিক্রি করে দেব। এটাই হচ্ছিল কি বিক্রয় শর্ত। তোমাদের লেবে এটা আছে। আবার যখন তোমরা কলেজে পড়বা তখন এখানে অনেক কিছু আছে, এফ ও বি আরো আছে, ডিস্টিং পয়েন্ট, অনেকগুলো বিষয় আধুনিক টার্মস আছে, এগুলো তোমাদের এই সিলেবাসে নেই। তোমার শুধু এই বিক্রয় শর্ত বলতে এই শর্তগুলো বুঝলেই হবে। আর বিক্রয় শর্তটা কখন ব্যবহার করে বলো তো? ধরো তোমরা আমার কাছে নগদ টাকায় যদি জামা কেনো, আমার তখন শর্তের সুযোগ নেই। যখনই কেবল বাকিতে পণ্য কেনা বেচা হয় তখন এই শর্তগুলো আসে। তারপরে প্রশ্ন আসে বিক্রয় শর্ত কখন জারি হয়, কখন আরোপ হয়? যদি বাকিতে সেটা পণ্য ক্রয় বিক্রয় করা হলে। হ্যাঁ, নগদে হলে কিন্তু কোনো শর্ত থাকে না, একমাত্র বাকিতেই হলে কি আসে, শর্ত আসে। এই ছিল হচ্ছে তোমার বিক্রয় শর্ত। কেমন? চলো, তোমাদের আরেকটা প্রশ্ন ছিল খতিয়ান কাকে বলে। হ্যাঁ, খতিয়ান কাকে বলে। এখন এই যে খতিয়ান তো তুমি বুঝো তাই না? বলতো খতিয়ান কি, বলতে পারবা মিথিলা? খতিয়ান জিনিসটা কি? না স্যার। আচ্ছা, খতিয়ান বুঝো। ওকে, চলো আমি তোমার দেখাচ্ছি খতিয়ানটা কি। কেমন? এটা মুছে ফেলি তাহলে। তোমাদের বইতে যাবে, তুমি পারছো না, যাবে তুমি দেখেছো বইতে কিছু ছক আছে। আমি তোমার ছক যদি দেখাই দেয়, ওদের কিনে ছিল, এছাড়া এমন ছক থাকতে পারে, দেখাই দিই। ডাক্তার হাতে টানে, হ্যাঁ, সময় শোনা করে দেখো তো, এরকম মানে ঘর তোমরা কখনো দেখেছো কিনা বইতে? তারিখ, হ্যাঁ এই যে বললাম জের ছক, ধরো বিবরণ, এটা কি জাবেদা পৃষ্ঠা বা খতিয়ান পৃষ্ঠা, তাই না? এখানে থাকে ইয়েস ডেবিট টাকা, ক্রেডিট এখানে থাকে কি জের, আর নিচে থাকে ডেবিট, এখানে থাকে কি ক্রেডিট। ধরো এটা আমরা কার জের করছি, তো এটা আমরা নগদান হিসাবের একটা জের করছি, তাই না? নগদান হিসাব, এখানে থাকে কি হিসাবের নম্বর, হিসাবের নম্বর বা কোড। দেখো এরকম একটা ঘর আমরা সবাই দেখছি না? এই ঘরটা এটাকেই বলে খতিয়ান। কি বলে এটাকে? খতিয়ান। আর খতিয়ান দুই ভাবে করা যায়, এটা কি চলমান জের ছক, অপরটি টি ছক। হ্যাঁ, যেমন এটা করলাম, এটা টি ছক না, এটা কি ছক, এটা চলমান জের ছক। চলমান জের ছক, এরকম আরেকটা ঘরও আছে, সেটাকে বলি আমরা কি টি ছক। তবে তুমি টি ছকে করো বা চলমান জের ছকে করো, উত্তর সবসময় কি থাকবে, একই থাকবে। কত সেটা সেমি থাকবে। দেখো এই যে ধরো এখানে আমরা কিছু বসাইতাম না, তাই যে মিনাজনের মতো কিছু কারণ মিনাজনের মতো কিছু বসাইতাম, তাই তো? করার পরে ধরো আমার এখানে অ্যান্সার আসছে 12,000 টাকা, তাই না? তো সাপোজ ধরে নিচ্ছি, আমি বুঝাচ্ছি আর কি। এইরকম যোগ বিয়োগ করার পরে আমার একটা নগদ ব্যালেন্স কত আসছে, যে 12,000 টাকা আসতো নাকি, এই যে 12,000 টাকা আসলাম না, এই 12,000 টাকা হচ্ছে কি নগদান বইয়ের যে, এটাই হচ্ছে খতিয়ান। মানে এই যে, আর এই যে কেমনে লিখুন বুঝি না, আবার বলো কি বললে? স্যার বাংলাতে গুছায় কেমনে লিখুন? আচ্ছা, গুছায় কেমনে লিখবা, আমি যে বললাম, তুমি ওই যে আমাদের যে গ্রুপে তোমার যে অ্যাডভাইজার তোমাদের সাথে কথাবার্তা বলে যে তোমাদের কি কি চাও কি বলো, আমাকে একটু ওনাদের বললো, আমাকে বলে দিলে আমি তোমাদেরকে ওই গুছিয়ে বাংলা আমি নিজেই লিখে দেবো। যাও, আই প্রমিস, আমি তোমাদের বাংলায় সুন্দর করে ধরন দিয়ে হ্যান্ড নোট করে ম্যাটার্স করে দিয়ে দিব, তোমরা জাস্ট পেয়ে যাবা। কেমন? তবে এগুলো আসলে তোমাদের ওই যে বললাম না, তোমাদের এগুলো আসলে অ্যাসাইনমেন্ট আকারে আসতে পারে, আলোচনা আসতে পারে, কিন্তু পরীক্ষায় কখনোই থিওরি আসে না। হ্যাঁ, কি বললা আবার বলো মিথিলা? সাজেশন দিছিল এটি। হ্যাঁ, সাজেশন তো কলেজে আসতে পারে বা টিচার তোমাকে প্রশ্ন করতে পারে এমনি জানার জন্য, বাট এগুলো কখনো পরীক্ষায় আসে না। পরীক্ষায় দেখবা তোমার কাছে বোর্ড প্রশ্ন আছে না, বোর্ড প্রশ্ন আছে তোমার কাছে? স্যার এটি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আইতে পারে। তোমাদের তো সংক্ষিপ্ত প্রশ্ন আসে না? আসে? জি স্যার, কলেজে আসে না, বোর্ডেও আসে? স্যার বোর্ডের কথা তো কইতে পারি না। কেন কেন? এই যে বাচ্চা ওয়েট, খেয়াল করো, এই যে লিখে দিছি, এটা কি দেখতে পাচ্ছ? এটা কিন্তু বরিশাল বোর্ডের প্রশ্ন, তাই না? দেখো বোর্ড প্রশ্ন কিন্তু আসলে তোমার এই থিওরি প্রশ্ন আসে না, বোর্ড প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন, বোর্ড প্রশ্ন কি আসে, সৃজনশীল প্রশ্ন আসে। কেমন? বোর্ড প্রশ্ন কখনোই বিশেষ করে হিসাব বিজ্ঞানে কোন সংক্ষিপ্ত প্রশ্ন আসে না, আসে কি সৃজনশীল প্রশ্ন। বড় প্রশ্ন তিনটা, ক খ গ, তিনটাই কি, তিনটা হচ্ছে ম্যাথ গণিত। যেগুলো আসে তোমার এমসিকিউ আসতে পারে, এমসিকিউ যে শর্ত কলম বিক্রয় শর্ত 2/10 নিট 30, এবার কিসে আসতে পারে, এইভাবে যেটা আসে সেটা হচ্ছে তোমার কিসে এমসিকিউতে আসতে পারে, বাট এই সৃজনশীল প্রশ্নে আসে না। তারপর তুমি যেহেতু চেয়েছো আমি তোমাকে দিয়ে দেবো। কেমন? তার মানে ক্লিয়ার? চলো তাহলে আমাদের কিন্তু গণনা ম্যাথ বাকি ছিল, ওটাকে আমি করবো, এখন সমাধান করে দেবো।
জি স্যার। ওকে, চলো আমরা আমাদের সেই ম্যাথে ফিরে যাই। আমাদের কিন্তু ক খ শেষ। কেমন? দেখি কয়টা বাজে, অলরেডি কিন্তু 9:30 বেজে গেছে। চলো করে দিই তোমাকে। ক নাম্বার কি বলেছে? খ নাম্বার তোমার শেষ। ক নাম্বার বলেছিল সুজ এন্টারপ্রাইজের নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। নিট মুনাফা বা ক্ষতি, তাই না? চলো আমরা এটা করবো। তার আগে তোমাকে যেটা করতে হবে, আমার এটা পটায় মুছে গেছে। তার মানে আমাকে লাইন বাই লাইন যেগুলো ছিল এগুলো মুছে দিই, দাগানো বিষয় আছে, তাই না? বুঝতে বলতে বেশি দাগায় ফেলছি। এটা 5 মিনিট শেষ করে ফেলতে পারো, চাপ নিও না। এই যে মুছে ফেললাম, এখন নিট ক্যান ক্লিন, রাইট? একদম চকচক করছে। এখন আমরা এখানে যেটা করব, আমরা ঘন আমরা এন্টারপ্রাইজের নিট মুনাফা বা ক্ষতি বের করব। তাহলে ক্ষতি বা মুনাফা বের করতে কি করতে হবে? আমাকে প্রথমে যেটা করতে হবে, একটা ছক্কা নিতে হবে। চলো এটা আমরা উপরে তুলে দিয়ে দিই, আমাদের প্রয়োজন নেই, এটা হাওয়া। আমার এখন যেটা করব, এখানে স্ক্যান নেব, রাইট? এখন এখানে লিখবো আমরা বিবরণ আর কি টাকা টাকা আর টাকা। আমরা কি করছি? এটা আমরা করছি বিশদ আয় বিবরণী। কেমন? বিশদ আয় বিবরণী। চলো এখন তাকে জানতে হবে আমার এখানে মোট লাভ কত ছিল, তাই না? এই দেখেন মোট লাভ দেওয়া ছিল, দেখতে পাচ্ছ? একটু ধরো, দেখতে পাবা। এটা এই ছোট করে ফেলেছিলাম তো, ঠিক হয়ে যাবে। এই দেখো এখানে বের হয়ে যাবে, একটু দেখি। হ্যাঁ, এই যে 1,29,500, দেখতে পাচ্ছ? 1,29,500। এটাকে আমরা কি ধরতে হবে? মোট লাভ ধরে কিন্তু ম্যাথটা করে ফেলতে হবে। চলো আমরা যেখানে বসায় ফেলি, তাহলে আমরা এখানে লিখবো কি? মোট যাবে। এই যে ঠিক হয়ে গেছে। এবার কি আমার মোট লাভ, এটা কই থেকে ছিল? এটা খ থেকে কিন্তু দেওয়া ছিল। সেটা কত? লিখবো 1,29,500। এই থেকে আমরা বাদ দিব কি? দিব আমরা বাদ পরিচালন ব্যয়, রাইট? চলো আমরা প্রশ্ন দেখতে হবে পরিচালন ব্যয়ে কি কি আছে। চলো আমরা প্রশ্ন ফিরে যাই, দেখি পরিচালন কি কি আছে। ক্রয় বিক্রয় আসবে না বসাইছি, মজুত পণ্য আসবে না বসাইছি, ফেরত বসাইছি। আছে কি? মনিহারি কত টাকা? 5,000 টাকা। মনিহারি এখানে বসে যাবে। কেমন? চলো আমরা এখানে বসাই ফেলি তাহলে। মনিহারি এটা কি? এটা কিন্তু একটা ব্যয়। মনিহারি 5,000 টাকা, তাই না? আর কিছু এখানে ছিল বেতন। বেতন ছিল 20,000 টাকা, রাইট? কিন্তু বেতনের মধ্যে একটা প্যাচ ছিল। ছিল কি দেখো তো? বলছে বেতন 20,000, কিন্তু এখানে লেখা আছে কত? 8 মাসে। আমরা অঙ্কটা করছি কত দিনের? আমরা অঙ্কটা করছি 1 বছরে। তাহলে আমরা যেটা করব, এই যে বেতন 5,000, সরি 20,000 টাকা না, 20,000 টাকা আমরা ভাগ দেবো। কয়টা ভাগ দেবো বলো তো? ভাগ দেবো 8। দেখো 8 মাসে দেওয়া আছে, আসবে 2500। এটা হচ্ছে 1 মাসের, এবং গুণ করবো কত? 4 দিয়ে। কারণ 4 মাসে বাকি আছে, তাহলে আসবে কত আমার? 10,000 টাকা। তার মানে যেহেতু কম, তার মানে এটা বকেয়া। লিখবো যোগ বকেয়া বেতন। কত টাকা? 10,000 টাকা। তাহলে 10 আর 20 যোগ করে আসবে কত? আসবে 30,000 টাকা। চলো দেখি আর কি কি এখানে বাকি আছে। বেতন গেল, মনিহারি গেল, ডক্টর বসাইছি, ভাড়াটা বাকি আছে। হ্যাঁ, ভাড়া কত? আচ্ছা 6, দেখো ভাড়া 14,000 টাকা। কিন্তু 3 নাম্বারের কথা বলা আছে, ভাড়া অগ্রিম আছে কত? 1,000 টাকা। অগ্রিম তাহলে কি হয় যেন বলছিলাম? তাহলে হবে এটা বিয়োগ। আমরা এখানে লিখতে হবে কি? ভাড়া কত? 14,000 দিতে হবে মাইনাস অগ্রিম কত টাকা? 1,000 টাকা। তাহলে থাকবে কত? 13,000 টাকা। কেমন? মানে ভাড়া বসানো শেষ। দেখি আর কি আছে। চলো আমাদের সেখানে আসবে না, 10% বিনিয়োগটা আসবে। এখানে আছে কমিশন। হ্যাঁ, বিয়ের পাশেটা কি? কমিশন প্রদান, কে পাশে প্রাপ্তি। তার মানে কমিশন প্রদান 5,000 টাকা এখানে বসে যাবে। আছে বহি পরিবহন 8,000 টাকা। তার মানে চলো আমরা বসায় ফেলি 7,500 8,000, তাই না? দেখবো আমরা কমিশন কত? 7,500। লিখবো কি? বহি পরিবহন কত টাকা? 8,000 টাকা। স্যার এই যে বসাইলাম, এখন কি করবো? এগুলো সব যোগ করে ফেলবো। খরচ যোগ করি। 5,000 যোগ 30,000 যোগ 13,000 যোগ 7,500 যোগ
8,000 যোগ করলে আসবে 63,500। এটা কিন্তু পরিচালন ব্যয়, তার মানে মোট লাভ যদি পরিচালন ব্যয় বাদ দিই কত থাকবে আমার? 1,29,500 বাদ দিই থাকবে 66,000 টাকা। এটাকে আমরা বলছি কি? এরপর আমরা পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা কেমন? এখন শেষ না, আরেকটু বাকি আছে, একটু ধরে আর 5 মিনিট লাগবে। আমরা ছোট করে নিয়ে ছোট একটু উপরে তুলে দিলে সেটা আমাদের হয়ে যাবে। কেমন? চলো আমরা কি করতে পারি? বড়টা সমস্যা করছে। ঠিক হয়ে গেছে। এই আর শেষ 5 মিনিট লাগবে, শেষ। তার মানে আমার পরিচালন মুনাফা শেষ। এইবার এর সাথে আমরা যেটা যোগ করব, যোগ কি? যোগ অন্যান্য আয়। চলো অন্যান্য মধ্যে কি আছে সেটা আমরা একটু দেখে নেই। কেমন? প্রশ্নের মধ্যে যদি যাই দেখতে পাচ্ছি আমরা কি, এই যে কমিশনের টাকা ছিল সাথে 500 টাকা ছিল, 5,000 ক্রেডিট। ক্রেডিট মানে তো আয়, তার মানে কমিশন প্রাপ্তি 5,000 টাকা। আর বিনিয়োগের সুদের একটা খেলা আছে। বিনিয়োগ কত ছিল? 35,000 টাকা, তাই না? 10% কি সুদ। তার 10% কত আসবে? আসবে হচ্ছে তোমার 3,500 টাকা। আমরা এখানে বসাও কি? কমিশন প্রাপ্তি কত টাকা স্যার? 5,000 টাকা। হ্যাঁ, আর এখানে আরেকটা যাবে কি? বিনিয়োগের সুদ কত টাকা স্যার? যাবে তোমার হচ্ছে 3,500, 10%। তার মানে যোগ কত আসে? 5 আর 3 8, তাই না? 8,500। এই 66,000 সাথে যদি যোগ করো তুমি, 66,000 যোগ 8,500 আসবে কত? 74,500 টাকা। এটা হচ্ছে কি স্যার? এটা হচ্ছে তার নিট লাভ বা মুনাফা। শেষ। এই ছিল আনসার। দেখো বুঝতে পেরেছো কিনা মিথিলা? আর কোনো কোশ্চেন থাকলে করে ফেলো। ক্লাসে একদম শেষ প্রান্তে দেখি আর কার কি সমস্যা আছে বলে ফেলো। আচ্ছা মিথিলা স্কুল হচ্ছে, আচ্ছা দেওরা আদর্শ। মিথিলা ম্যাথটা বড় বুঝতে পারছো কিনা বলো, তাহলে আমি শেষ করে দিই। নেক্সট ডে আমরা কি করবো জানো? আমরা আরো ম্যাথ রাখবো, এমসিকিউ রাখবো। আমরা তো অনেকদিন ধরে আর্থিক বিনিয়োগ শুধু করছি, তোমাদের রেসপন্স করো না। বাসায় কিন্তু আমি তোমাদের লেকচার করে দিই। হ্যাঁ, যেগুলো 10টা 8টা করে 5টা করে ম্যাথ দিই, ম্যাথ তোমার বাসায় করবা। ম্যাথ যদি তোমরা যদি বাসায় না করো তাহলে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষা ভালো করতে পারবে না। আমি তো করে দিই, আমি শুধু করলে হবে না, তোমাদের এগুলো পর্যাপ্তভাবে অনুসরণ করতে হবে। কারণ বলে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা যত বেশি অনুসরণ করবা তত ভালো করবে। হ্যাঁ, বেশি অনুসরণ করতে হবে। ওকে, থাকো তাহলে আজকে এই পর্যন্ত নাকি? সবাই ডিনার করে নাও, খাওয়া দাওয়া করো। আল্লাহ হাফেজ। মিথিলা ভালো থেকো। গুড নাইট। রফিকুল গুড নাইট।